ডক্টর এনসি হুই ওয়েন, প্লাস্টিক পুনর্গঠন এবং নান্দনিক সার্জারি, ট্যান্টক সেং হসপিটাল, সিঙ্গাপুর। শামিন ম্যাগাজিনটা উল্টে পাল্টে দেখছে। আলো চুপচাপ বসে আছে। কিছুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলে ওঠে, ডক্টর কি মহিলা? হ্যাঁ মহিলা। কেন? শামিন আলোর দিকে তাকায়। আলো মাথা নেড়ে বলে, এমনি জিজ্ঞেস করলাম, নাম দেখে বুঝতে পারছি না। শামিন আবারও ম্যাগাজিনে চোখ রাখে। আলো আর চোখে শামিনকে দেখছে। আজ শামিন একটা কালো রঙের শার্ট পরেছে। সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে তাকে। শামিন ম্যাগাজিনটা রেখে আলোর দিকে তাকিয়ে বলে, খাবে কিছু? কোনো ড্রিঙ্ক নিয়ে আসি? আলো মাথা নাড়ায়। শামিন আলোর হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলে, যা যা বলেছি নিয়েছো ব্যাগে? আলো মাথা নেড়ে বলে, হ্যাঁ। শামিন আলোকে নিয়ে আজ সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছে। সেখানে গিয়ে একটা মোটেল বুক করে বিশ্রাম নিতে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সব কিছুই গুছিয়ে নিয়েছে আলো। শামিনের অতিরিক্ত শার্ট কিংবা তার শাড়ি সবই নিয়েছে ব্যাগে। রিসেপশনের মেয়েটি এসে শামিন আর আলোকে ডেকে নেয়। তারা মেয়েটির পিছু পিছু ডক্টরের কেবিনে যায়। ডক্টর এনসিকে দেখে মনেই হচ্ছে না তার বয়স 48 বছর এবং 21 বছরের ডাক্তারি কেরিয়ার, বরং তার বয়স 36 কি 38-এর কাছাকাছি মনে হচ্ছে। শামিনের দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দিয়ে বলে, তুমি শামিন? তোমার সাথে কথা হয়েছিল আমার? শামিন মাথা নাড়ায়। এনসি আলোর দিকে তাকিয়ে শামিনকে বলে, তোমার স্ত্রী একজন অতি রূপবতী নারী শামিন। শামিন ম্লান হাসে। এনসি বলতে থাকে, সার্জারির আগে আমি তোমার স্ত্রীর ক্ষতটা সম্পর্কে ধারণা নিতে চাচ্ছি। আজও ওকে দেখব, তারপর তোমাকে জানিয়ে দেব কখন সার্জারি হবে। শামিন সম্মতি জানায়। এনসি উঠে দাঁড়ায়। আলোকে বলে, আমি তোমার ক্ষতটা দেখতে চাচ্ছি আলো। শামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে, আমি বাইরে অপেক্ষা করছি ম্যাম। এনসি অবাক হয়ে বলে, তুমি তো ওর হাজব্যান্ড শামিন, থাকতেই পারো। ও কিছুটা মনের জোর পাবে। আলো আর শামিন একে অপরের মুখের দিকে অস্বস্তি নিয়ে তাকায়। কিছু সময় পরে শামিন বলে, আপনি দেখুন ম্যাম, আমি আসছি। সার্জারি কখন হবে? প্রশ্নটি করে আলো শামিনের দিকে তাকায়। শামিন বলে, আমাদের ইনফর্ম করা হবে। আলো সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। শামিন বুঝতে পেরে বলে, কি অসুবিধা কোনো? ওয়াশরুমে যেতে চাচ্ছি। শামিন আলোর হাত থেকে তার ব্যাগটা নিয়ে নেয়। তারপর বলে, ওদিকটা যাও, আমি এখানে অপেক্ষা করছি। মুখে পানির ঝাপটা দিয়ে আলো ডান দিকে তাকায়। তার বয়সী একজন নারী চেহারায় নতুন করে মেকআপ লাগাচ্ছে। মহিলা আলোকে এক পলক দেখে বলে, কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? কেন এসেছো? আলো কিছু বলতে যাবে তার আগেই বলে, ও, স্তন ছোট বড় করার জন্য ডক্টর এনজি খুবই ভালো। আমি এসেছি স্তন ছোট করাতে। বেবিকে ব্রেস্ট ফিডিং করিয়ে আমার সৌন্দর্য সব নষ্ট হয়ে গিয়েছে। আলোর কান গরম হয়ে গিয়েছে ভদ্র মহিলার কথাগুলো শুনে। সে কোনো জবাব না দিয়ে টিস্যু পেপার দিয়ে নিজের ভেজা মুখটা মুছে নিতে থাকে। মহিলা বলতে থাকে, আমার কয়েকজন বান্ধবী বেশ ভালো ফল পেয়েছে, তুমিও নির্বিঘ্নে করাতে পারো। সবাই এখানে ওসব করাতে আসে না ম্যাম। নিচু স্বরে বলে আলো। কৌতূহলে ভদ্র মহিলা বলে, তুমি কেন এসেছো তবে? নাক নাকি লিপসের সার্জারি? কিন্তু তুমি তো দেখতে খুবই চমৎকার। আলো কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায়। শামিন দাঁড়িয়ে আছে তার ব্যাগ হাতে। মেয়র সাহেবের এই রূপ দেখে খুবই হাসি পাচ্ছে আলোর। বইয়ের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একজন গুরু গম্ভীর নেতা। সাহেবদের মতো পোশাক পরে হাতে বইয়ের ভ্যানিটি ব্যাগ, কি অদ্ভুত এক দৃশ্য। আলো এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে নেয়। সবগুলো থিম পার্ক ঘুরে শেষমেশ শামিন আর আলো সেন্তোসা বিচের দিকে যায়। শামিন আর চোখে আলোকে এক পলক দেখে। আজ অরুণচণ্ডী আলোকে খুবই শান্ত লাগছে। কোনো ব্যাপারেই সিন ক্রিয়েট করছে না, অযথা প্রশ্ন করছে না, আপত্তি জানাচ্ছে না। আলো সবকিছু ঘুরে ঘুরে দেখছে। শামিন বলে, তুমি কখনো ঘোরাঘুরি করোনি খুব একটা, তাই না? আলো মাথা নাড়ায়। তারপর বলে, সবসময় নিজের লেখাপড়া, বিভিন্ন প্রতিযোগিতা এসব নিয়েই থেকেছি। ঘোরাঘুরি বলতে ছোট পেলেই মামা বাড়ি যেতাম। আমাদের আর কোনো রিলেটিভ নেই তেমন একটা। তোমার রুমে দেখেছি একটা আলমারি ভর্তি তোমার পুরস্কার। এত পুরস্কার কিসের? ওগুলো সব রচনা লেখা, বিতর্কের জন্য পেয়েছি। আমার আর কোনো গুণ নেই। ক্লাস 6 থেকেই আমি বিতর্ক করি। তুমি বিতার্কিক?
ইসমাম ও পিতার কেক, ওর এসবের জন্য অনেক পুরস্কার আছে বাড়িতে। আলো অস্বস্তিতে পড়ে যায় ইসমামের কথা শুনে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেই তো তাদের দুজনের আলাপ হয়েছিল। শামিন আলোর নীরবতা দেখে বলে, চলো দিকটা যাই। হাঁটতে হাঁটতে বিচের একটা ফাঁকা জায়গায় এসে তারা দাঁড়িয়ে পড়ে। পরিবেশটা খুব ভালো লাগছে আলোর। বিচে স্বামী স্ত্রী সবাই ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। আলো টের পেল তার হঠাৎ করে খুব ভালো লাগছে এই দৃশ্যটাও। এখানে থাকবে? আলো শামিনের দিকে তাকায় তার কথা শুনে। শামিন বলতে থাকে, চলো মোটেলে ঢুকে, তোমার বিশ্রাম দরকার। আমরা এখন ফিরছি না, সন্ধ্যার পরে সূর্যাস্ত দেখে ফিরবো। লিফটের দরজা খুলে যেতেই শামিন আলোর দিকে তাকিয়ে হেসে বলে, আজ চুমুখোর কোনো কাপড় নেই। আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। শামিন বলে, শুরুতে আমিও তোমার মতোই খুব বিরক্ত হয়ে যেতাম। প্রথম যখন ইউএস গিয়েছিলাম ইসমামের কাছে, তখন ইসমামের সামনে এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম আমি। দুই ভাই ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম। ইসমাম তো প্রায় পালিয়ে গিয়েছিল আমার পেছন থেকে। লিফট বন্ধ হতেই পেছন ঘুরে দেখি আমার ভাই নেই। আলো ফিক করে হেসে দেয়। শামিনের কাছে সে হাসি বড় মধুর লাগে। এই মেয়ে যখন হাসে তখন একে পুরো অন্য রকম লাগে। রুমে ঢুকে শামিন ব্যাগপত্র রেখে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। আলো ধীর পায়ে হেঁটে আয়নার সামনে যায়। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। হঠাৎ গলার কাছটাই তার চোখ যেতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ঘুরে শামিনের দিকে তাকায়। তারপর ছুটে গিয়ে পার্স ব্যাগ খুলে ব্যাগের সব জিনিসপত্র ঢেলে দেয় বিছানায়। শামিন উঠে বসে, অবাক হয়ে বলে, কি হয়েছে? কি খুঁজছো? আলো আতঙ্কিত মুখ নিয়ে বলে ওঠে, আমি সম্ভবত আমি সম্ভবত আপনার দেওয়া লকেটটা মোটেলে ফেলে এসেছি। হোয়াট? শব্দটা উঁচু গলায় বলে শামিন। আলো মুখ শুকনো করে বসে আছে। মোটেলে কিভাবে ফেলে এসেছো? ওয়াশরুমে গোসলের সময় খুলে রেখেছিলাম মিররের সামনে। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলোর খুব অস্বস্তি হচ্ছে। শামিন উঠে দাঁড়ায়, আলোর দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণ একা থাকতে পারবে? কোথায় যাচ্ছেন আপনি? সে মোটেলে। এখন এত রাতে? শামিন কিছু বলে না, দরজার দিকে যেতে নেয়। আলো বলে, থাক না, বাদ দিন না। শামিন ঘুরে তাকায় আলোর দিকে, গম্ভীর কণ্ঠে বলে, শুধু তোমার ওই হাতের বালা দুটো না, ওই লকেটটার সাথেও আমার অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আমি ওটা এত সহজে হারিয়ে ফেলতে চাচ্ছি না। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন চুপচাপ রুম থেকে চলে যায়। 3 থেকে 3.5 ঘন্টা ধরে আলো একইভাবে বসে থাকে। তার নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কতটা কেয়ারলেস সে। শামিনের সেই দৃষ্টি আলোকে অস্বস্তি দিচ্ছে। যাওয়ার সময় তাকে দেখে মনে হয়েছে সে আলোর উপর রাগ করেছে। তার দেওয়া উপহার এভাবে কেয়ারলেসের মতো যেখানে সেখানে ফেলে আসার জন্য আলো বেশ অবাক হচ্ছে। শামিন তার উপর বিরক্ত হয়েছে, তাতে তার এত খারাপ লাগছে কেন? জড়তা কাটিয়ে নিয়ে আলো ফোনটা হাতে নেয়। শামিনের নাম্বার ডায়াল করতেই একজন নারী কণ্ঠ বলে ওঠে, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি সুইচড অফ। মোটেলের রিসেপশনিস্ট শামিনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, আমি চেক করে দেখতে চাই। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। নতুন গেস্ট উঠেছে ওই ঘরে, আর তাছাড়া আপনাদের জিনিস আপনাদের রেসপন্সিবিলিটি ছিল। শামিন পকেটে থেকে কিছু ক্যাশ বের করে রিসেপশনিস্টকে দিয়ে বলে, এখনো সম্ভব না? রিসেপশনিস্ট এদিকে ওদিকে তাকিয়ে টাকাগুলো নিয়ে নেয়। তারপর বলে, দেখছি স্যার। ওয়াশরুমে তন্ন তন্ন করে খুঁজেও লকেটটা খুঁজে পাওয়া গেল না। রুমের নতুন গেস্ট বিরক্ত ভঙ্গিতে মোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে আছে। ম্যানেজার ফিসফিসিয়ে বলে, উনি একজন ডিটেকটিভ, ওনাকে ওনার কাজ করতে দিন। অতিথি লোকটা অবাক চোখে শামিনকে দেখে। শামিনের চেহারা বডি দেখে তাকে ডিটেকটিভই মনে হচ্ছে। চেহারায় পুরো শার্লক হোমস ভাব আছে। তাই নিজের বিরক্তি প্রকাশ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। লকেটটা কোথাও খুঁজে না পেয়ে শামিন বিরস মুখে বের হয়। ম্যানেজার শামিনের দিকে এগিয়ে গিয়ে বলে, খোঁজ পেয়েছেন স্যার? শামিন তার কথার জবাব না দিয়ে তাকে জিজ্ঞেস করে, আমরা যাওয়ার পরে রুম ক্লিন করার জন্য যে রুম বয় এসেছিল তার সাথে আমি কথা বলতে চাই। কিন্তু স্যার এভাবে। ম্যানেজার মিনমিন করতে থাকে। শামিন ওয়ালেট থেকে আরো কিছু ক্যাশ বের করে ম্যানেজারের দিকে এগিয়ে দিয়ে বলে, নিয়ে আসুন ওকে।
আরও 1 ঘন্টা অতিবাহিত হয়। আলোর মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। ফোনটা লাগাতার বন্ধ। আলোকে কেয়ারলেস ভাবে, আসল কেয়ারলেস তো সে নিজে। আসুক আজকে, আজ এত কথা শোনাবে, ওই ইয়াসার মির্জার জনমের শিক্ষা হয়ে যাবে। উঠে দাঁড়ায় আলো। ফোনটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে রুম লক করে। তারপর হেঁটে লিফটের দিকে যায়। তুমি মিনজো? 19-20 বছরের একজন ছেলে শামিনের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তার চেহারা ভাবলেশহীন। দেখো মিনজো, আমি স্পষ্ট কথা এবং কাজ পছন্দ করি। তোমাকে আমি ওই লকেটটার সমপরিমাণ মূল্য দিয়ে দিব। তুমি আমাকে লকেটটা দিয়ে দাও। শামিন বলে। মিনজো এমনভাবে শামিনের দিকে তাকিয়ে আছে যেন সে কিছুই বুঝতে পারছে না। শামিন বলে, বিশ্বাস হচ্ছে না? কথাটা বলে শামিন নিজের কার্ড বের করে বলে, চলো এক্ষুনি দিচ্ছি। তুমি শুধু আমাকে লকেটটা দিয়ে দাও মিনজো, এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এ ব্যাপারে তোমার মালিক কিচ্ছু জানবে না। শামিনের হাতের কার্ডটার দিকে তাকিয়ে মিনজো আবারও শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, আমার কাছে কোনো লকেট নেই স্যার। শামিনের মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়, কিন্তু সে তার নার্ভ ঠান্ডা করার চেষ্টা করে বলে, দেখো মিনজো, ওটা আমি আমার ওয়াইফের জন্য খুব ভালোবেসে কিনেছি। ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে বাড়িয়ে দেবো টাকা। কণ্ঠে আকুলতা শামিনের। সেই আকুলতা খুবই রহস্যজনকভাবে 19 বছরের ছেলেটি বুঝতে সক্ষম হলো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আপন মনে মিনজো বলে, কেন যে আমি এত ভালো হলাম? তারপর এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে সেই লকেটটা বের করে শামিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন কেটে পড়ুন হিরো, আমার চাকরি যাওয়ার আগে। শামিন আনন্দিত চোখে লকেটটার দিকে তাকিয়ে থাকে। তারপর মিনজোর দিকে কৃতজ্ঞ ভঙ্গিতে তাকিয়ে বলে, থ্যাংক ইউ মিনজো। তুমি চাইলে আমি তোমাকে কিছু ক্যাশ। শামিন ওয়ালেট থেকে কয়েকটা নোট বের করতে থাকে। মিনজো শামিনকে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই। তারপর কয়েক মুহূর্ত কিছু একটা ভেবে বলে, আচ্ছা, অর্ধেক দিন। ভালো মানুষের একটা দাম আছে, ফ্রিতে ভালো মানুষই দেখানো ঠিক না। একটু থেমে তারপর আবার বলে, আমার ছোট বোনের জুতা কিনবো। শামিন হেসে পুরো টাকাটা মিনজোর হাতে দিয়ে বলে, পুরোটাই নাও, তোমার নিজের জন্য কিনে নিও। গভীর রাত, সবাই আলোর দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আলো সরাসরি রিসেপশনে চলে যায়। রিসেপশনিস্ট মেয়েটি আলোর দিকে তাকিয়ে হেসে বলে, বলুন ম্যাম, কিভাবে সাহায্য করতে পারি? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার স্বামী 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে হোটেল থেকে বের হয়েছে, তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। কোনো উপায় নেই তার সাথে যোগাযোগ করার। না আমার কাছে কোনো ক্যাশ আছে আর না কার্ড। আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাম, আপনার স্বামী কোথায় গিয়েছে? সেন্টোসা আইল্যান্ড থেকে খানিকটা দূরে, হাইওয়ে সংলগ্ন অ্যাসেম্বলি পার্ক মোটেলে। আমি ঠিকভাবে বলতেও পারছি না, আমি খেয়াল করিনি অত কিছু। আলোর গলা কাঁপছে, হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। রিসেপশনের লোকগুলো আলোর উৎকণ্ঠা বুঝতে পেরে বলে, ম্যাম আপনি বসুন। আলো বসে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কেন তার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে? কেন? রিসেপশনের লোকগুলো নিজেদের মধ্যে কিছু আলোচনা করে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ম্যাম কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি আপনাকে। তারপর যদি আপনার মন সায় না দেয় আমরা পুলিশকে ইনফর্ম করব। মাত্র 5 ঘন্টা হয়েছে। মাত্র 5 ঘন্টা আপনাদের কাছে মাত্র মনে হচ্ছে? এখান থেকে সেন্টোসা আইল্যান্ড যেতে কতক্ষণ লাগে? হ্যাঁ, কতক্ষণ? আলোর গলা কাঁপছে। এখন সে দাঁড়িয়ে থাকতেও পারছে না। গতকাল রাতের ঘটনা মনে করে আতঙ্কে ভেতরটা জমে যাচ্ছে। তুমি সামিরের বউ না? বাংলা ভাষা শুনে আলো ঘুরে তাকায়। নাফিসা কালাম আর তার হাজবেন্ড আলোর দিকে তাকিয়ে আছে। আলোর আতঙ্কিত মুখ দেখে তারা এগিয়ে যায়। আমাকে চিনতে পেরেছো? এয়ারপোর্টে দেখা হয়েছিল। তোমরা এই হোটেলে উঠেছো? তোমার স্বামী কোথায়? আলো অসহায়ের মতো এদিকে ওদিকে তাকিয়ে তাদের কথার জবাব না দিয়ে রিসেপশনে ছুটে যায়। চেঁচিয়ে বলতে থাকে, প্লিজ পুলিশকে ইনফর্ম করুন প্লিজ। নাফিসা কালাম এগিয়ে যায়। আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, কি হয়েছে বেটা? কোনো সমস্যা? আমাদের বলো। আলোর চোখের কার্নিশ ভিজে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে বলে, উনি 5 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছেন, এখনো ফেরেননি। আমারই ভুল, আমার ওনাকে এত রাতে যেতে দেওয়া উচিত হয়নি। ভুলটা আমারই। কাঁপতে থাকে আলো। কিছুতেই ধাতস্থ হতে পারছে না, না পারছে চোখের পানি আটকাতে। রিসেপশনের লোকগুলো শুকনো মুখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো ধপ করে একটা সোফায় বসে পড়ে। বিড়বিড় করে বলে,
কেন আমার সাথে কেন এরকমটা হচ্ছে? নাফিসা আলোর কাঁধে হাত রেখে বলে, শান্ত হও মেয়ে, শান্ত হও। 5 ঘন্টা? 5 ঘন্টার ব্যাপার নয় আন্টি, উনি এমন কখনোই করবেন না, আমি চিনি ওনাকে। কথাটা কোনো মতে বলে শেষ করে এবং শেষমেশ কেঁদেই ফেলে পাথরকন্যা আলো। সবাই তাকিয়ে আছে তার দিকে। রিসেপশনের ভদ্র মহিলা পুলিশকে ইনফর্ম করার সিদ্ধান্ত নেয়। কি হয়েছে আলো? আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে শামিন। শামিনের কণ্ঠস্বর শুনে আলো মাথা তুলে তাকায়। তাদের আশেপাশের লোকজন তাদের দেখতে থাকে। লবিতে একটা সোফাতে আলো বসেছিল। শামিন দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আলো ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ভেজা দুটি চোখের দৃষ্টি শামিনের চোখের দিকে। শামিন আলোর মুখোমুখি দাঁড়ায়। আলো বলো কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আলো চুপ করে শামিনের চোখের দিকেই তাকিয়ে থাকে। শামিন রাগী গলায় বলে, উত্তর দাও আলো। এই কাঁদছো কেন মেয়ে? কি হয়েছে তোমার, বলো। আলো কোনো জবাব দেয় না। পাথরের মতো দাঁড়িয়ে আছে সে এবং পরক্ষণেই শামিনকে অবাক, হতবাক, হতভম্ব এবং চমকে দিয়ে হুট করে সবার সামনে শামিনকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব শামিন বোকার মতো চারিদিকে তাকাচ্ছে। শামিনের পেটের কাছে শার্ট খামচে ধরে রেখেছে আলো। হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে শামিনের। শামিনের চোখ বড় বড় হয়ে আছে। সে কি স্বপ্ন দেখছে? স্বপ্ন এতটা স্পষ্ট হয়, এতটা রঙিন? মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকায় শামিন। সবাই তাদের দেখছে। রিসেপশনে লোক জড়ো হয়ে গিয়েছে। আলো তখনও শামিনের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে রেখেছে, কোনো নড়াচড়া করছে না। শামিনের মনে হচ্ছে আলো নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না। চঞ্চল অরুণচণ্ডী মেয়েটাকে কেমন অদ্ভুত শান্ত নমনীয় লাগছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তীব্র অনুভূতির ঘোর কাটে না। শামিন যথাসম্ভব চেষ্টা করে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনে। এটা কোনো স্বপ্ন নয়। সে চোখ নামিয়ে আলোর মাথার দিকে তাকায়। দৃষ্টি আলোর স্মৃতিতে নিবদ্ধ রেখে নরম গলায় বলে, কি হয়েছে আলো? আলো কোনো কথা বলে না, একইভাবে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে, শামিনের বুকে মাথা ঠেকিয়ে। পাশ থেকে নাফিসা কালাম বলে ওঠে, তুমি শেষমেশ এলে সামির? কোথায় গিয়েছিলে এত রাতে? এদিকে তোমার স্ত্রী কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছে। ভেবেছে তার 5 ফুট 11 ইঞ্চি সুস্বাস্থ্যবান স্বামীকে কেউ তুলে নিয়ে গিয়েছে, অথবা হারিয়ে গিয়েছে তার স্বামী। এক্ষুনি পুলিশ নিয়ে তোমায় খুঁজতে যাচ্ছিল তোমার বোন। শামিন অবাক হয়ে নাফিসার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আশেপাশের লোকজন নিজেরা নিজেদের কাজে মন দেয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তে তারা নাক গলাতে ইচ্ছুক নয়। আলো সেই যে মুখ লুকিয়েছে শামিনের বুকে এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। শামিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আলোর বাহু ধরে ধীরে ধীরে আলোকে নিজের থেকে আলগা করে মুখোমুখি দাঁড় করিয়ে আলোর মুখের দিকে তাকায়। আলো চোখ নামিয়ে রেখেছে। শামিন এক হাত দিয়ে আলোর থুতনি ধরে মুখটা উঁচু করে আলোর চোখে চোখ রাখে। চোখের কার্নিশ এখনো ভেজা মেয়েটার। শামিন নরম গলায় জানতে চায়, কি হচ্ছিল এসব? শামিনের প্রশ্নের জবাব আলো দেয় না। আতঙ্কিত, ভীত, কান্না ভেজা মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে এক ঝটকায় শামিনের হাত সরিয়ে দেয় নিজের থুতনি থেকে। তারপর ছুটে যায় লিফটের কাছে। শামিন বোকার মতো দাঁড়িয়ে আছে। নাফিসা বলে, দেখছো কি দাঁড়িয়ে, যাও। শামিন নাফিসার দিকে তাকিয়ে বলে, আন্টি আপনারা? আমাদের রুম নাম্বার R37। কাল দেখা হবে। এখন যাও ছেলে, তোমার বউয়ের মান ভাঙাও। যাও, দেখে মনে হচ্ছে প্রচুর খেপেছে তোমার বউ। আলো দাঁড়াও বলছি। আলো কথা শোনো। আলো দাঁড়াই না, পিছু ফিরে তাকাই না, লিফটে উঠে পড়ে। যে লিফটটাতে আলো উঠেছে সেটাতে ঢোকার চান্স পেল না শামিন। জলদি জলদি পাশের লিফটে উঠে পড়ে সে। 6 তলায় উঠে আলোর পিছু নেয়। পেছন থেকে ডেকেই যাচ্ছে আলোর নাম ধরে। আলো রাগান্বিত চেহারা নিয়ে ছুটতে থাকে L24-এর দিকে। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে। শামিন চেঁচিয়ে বলতে থাকে, আলো স্টপ। মানুষ আমাকে স্টকার ভেবে গণপিটুনি দিবে। দেশের সূর্য সন্তান বিদেশের মাটিতে গণপিটুনি খাবে, এটা চাও তুমি?
দৌড় প্রতিযোগিতায় শামিন, ইয়াসার, মির্জা তার সহধর্মিনীর কাছে হেরে যায়। নিজেদের রুমে ঢুকে আলো দরজা লক করে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। শামিন এসে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে। হাঁপাতে থাকে সেও। কিছু সময় পরে নরম গলায় বলে, দরজা খোলো আলো। আলো চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে খুলবে না দরজা, খুলবেই না। এটাই ওই দায়িত্ব জ্ঞানহীন পুরুষটার উপযুক্ত শাস্তি। শামিন দরজার আলতো করে চাপড় মেরে বলে, প্লিজ আলো দরজা খোলো, দেখো সবাই আমাকে দেখে হাসছে, খুলে দাও দরজাটা। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে, বড্ড অবিচার করো তুমি আমার সাথে। দোষ কি করেছি সেটা না জানিয়ে শাস্তি দিচ্ছ। গত 6 ঘন্টায় আপনি লকেট উদ্ধারের পাশাপাশি আর কোন কোন রাষ্ট্র উদ্ধার করে এসেছেন সেটার বিবরণ দিন তো ইয়াসের মির্জা। আপনার হাতে সময় মাত্র 5 মিনিট। এই 5 মিনিটে গত 6 ঘন্টার প্রত্যেকটা মিনিটের হিসেব আপনাকে দিতে হবে। চেঁচিয়ে বলে ওঠে আলো। শামিনের শার্টের বুক পকেটে একটা ক্ষুদ্রাকার সাদা রঙের ফুল ছিল। সেটাই হাত বলিয়ে শামিন হেসে ফেলে। পরক্ষণেই বলতে থাকে, এখান থেকে ভিভো সিটি মলে যেতে 40 মিনিট লেগেছে আলো, ক্যাব পাচ্ছিলাম না। তারপর ওখান থেকে 20 মিনিট ওই মোটেলে পৌঁছালাম। এই গেল 1 ঘন্টার হিসাব। পেয়েছো? পেয়েছি। ঠান্ডা গলায় বলে আলো। তারপর মোটেলের রিসিপশনিস্টের সাথে কথা বলে ম্যানেজারকে মানিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি তোমার লকেটটা সে ওয়াশরুমে। এতে চলে গিয়েছে প্রায় 2 ঘন্টা। 3 ঘন্টার হিসাব পেয়েছো? পেয়েছি। তারপর যখন লকেটটা খুঁজেই পাইনি তখন ওই রুমের রুম বয়কে ডেকে আনিয়ে জিজ্ঞাসাবাদ করে লকেটটা উদ্ধার করতে করতে আরও 1 ঘন্টা চলে যায়। 4 ঘন্টার হিসাব পেয়েছো? পেয়েছি। মোটেল থেকে লকেটটা নিয়ে বের হওয়ার পরে একটু হালকা পেতে একটা পাবলিক টয়লেটে ঢুকেছিলাম। বেরিয়ে দেখি স্যান্তোসে টু ভিভো সিটি মলের রাতের শেষ বাসটা 3 মিনিট আগেই চলে গেছে। কপাল আমার। ওখানে দাঁড়িয়ে থেকে 8 ঘন্টার মতো একটাও ক্যাব পাচ্ছিলাম না। ফোনটা ডেড হয়ে পড়েছিল। তারপর বাধ্য হয়ে হাঁটতে শুরু করি শর্টকাট রাস্তা ধরে। আরও 20 মিনিট চলে যায়। 4 ঘন্টা 50 মিনিট। পেয়েছি। তারপর ভিভো সিটি মল থেকে বেরিয়ে সৌভাগ্যক্রমে একটা ক্যাব পেয়ে যায়। এখানে পৌঁছাতে আরও 40 মিনিট লেগে যায়। 5.5 ঘন্টা। পেয়েছো? পেয়েছি। বাকি 8 ঘন্টার শেষের 15 মিনিট তো তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে আলো। নরম গলায় বলে শামিন। ওই আধা ঘন্টার প্রথম 15 মিনিটের হিসাব দিন। তেজি কণ্ঠে আলো বলে। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বলে, সান্তোসা তো ভিভো সিটি মলের রাতের শেষ বাসটা যেটা আমি মিস করেছিলাম সেটা অ্যাক্সিডেন্ট করেছে আলো। হোটেলের সামনে এসে খবরটা শুনতে পেয়ে থমকে দাঁড়িয়েছিলাম। আলো কেঁপে ওঠে। শামিন চুপ করে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দরজার নব ঘোরার শব্দ হয়। দরজা খুলে আলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শামিন কয়েক মুহূর্ত আলোর মুখের দিকে তাকিয়ে রুমে ঢুকে দরজা লক করে ঘুরে আলোর দিকে তাকায়। চোখের কার্নিশ এখনো ভেজা আলো রানীর। শামিনের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি এখানে আমার সার্জারির জন্য এসেছি। আপনার জন্য দুশ্চিন্তা করে রাত পার করে দিতে নয় ইয়াসা মির্জা। শামিন কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে আলোর দিকে। তারপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, রাত পার করলে কই, সকাল হতে এখনো 2 ঘন্টা দেরি। কথাটা বলে শেষ করতে পারে না শামিন। আলো এলোপাথারি শামিনের বুকে কিলঘুষি মারতে থাকে, দাঁতে দাঁত চেপে। শামিন উচ্চ শব্দে হেসে ফেলে। হাসতে হাসতে আলোর দুহাত শক্ত করে ধরে ফেলে। ধীরে ধীরে আলো শান্ত হয়। তার দৃষ্টি শামিনের চোখের দিকে। শামিনও তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আছে। ওই চোখে আজ কোনো ঘৃণা নয়, বরং তার জন্য অনুভূতি দেখতে পাচ্ছে সে। তবে কি শামিন ইয়াসার নির্বাচনে জয়ী হয়েছে? অস্ফুট স্বরে বলে ওঠে শামিন। স্বামীর গায়ে হাত তুলতে নেই মূর্খ মেয়ে। তোমার মা তোমাকে সহবত শেখায়নি? আলো চুপ করে থাকে। আলোকে টেনে নিজের অনেকটা কাছে নিয়ে গিয়ে শামিন ধমকের সুরে বলে, রেসপন্সিবল লেডি, তোমার জন্য আজ আমি মারা পড়তে যাচ্ছিলাম। ঢং করে লকেটটা খুলে কেন রেখেছিলে? বেশ হতো ওই বাসে যদি আমি থাকতাম। কথাটা বলে শামিন শেষ করতে পারে না। আলো তার মুখ চেপে ধরে টান হাত দিয়ে। শামিন চোখ বড় বড় করে রেখেছে। আলো ধরা গলায় বলে, বলবেন না এমন কথা। ঠোঁট কাঁপছে আলোর। শামিন বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচের মুখের ওপর থেকে আলোর হাতটা ধীরে ধীরে সরিয়ে দেয়। আলো তার দিকে তাকিয়ে আছে। তার হাতটা মুঠি করে শক্ত করে ধরে শামিন বলতে থাকে, ছি, এসব আর কখনো যেন না শুনি। ফেরোয়ানোর সাথে নিজের তুলনা দেবেন না প্লিজ, মজা করেও না। জালিমের সাথে নিজের তুলনা দিতে নেই। চাপা স্বরে চেঁচিয়ে বলে আলো। শামিন ম্লান হাসে। নরম গলায় বলে,
তুমি তো আমাকে বলতা। রাগ ছিল, ঘৃণা ছিল। ছিল? শব্দটা উচ্চারণ করে আলোর চোখে চোখ রাখে শামিন। আলো চোখ নামিয়ে নেয়। শামিন বলতে থাকে, ছিল, রাগ ছিল, ঘৃণা ছিল অতীতকাল, তার মানে এখন নেই? রাগ নেই, ঘৃণাও নেই? আলো কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, না, কোথায় গেছে সেসব? জানি না। আচ্ছা ঠিক আছে, রাগ নেই, ঘৃণাও নেই, তাহলে এখন অন্য কিছু তো একটা আছে, সেটা কি? জানি না। শামিন মুখে কারন্ত শব্দ করে বলে, জানো কি তুমি? আমি কিচ্ছু জানি না। আলো কাপা কাপা গলায় বলে। শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, এই যে মাথা মোটা মেয়ে, আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে ভালোবাসা, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। তোমাকে কিচ্ছু জানতে হবে না, তুমি এখানে জানি না জব করতে থাকো, আমি বাইরে গেলাম, দরজা লক করে দাও। দরজা খুলে শামিন বেরিয়ে যেতে নেয়। পেছন থেকে আলো শামিনের হাত ধরে ফেলে। শামিন আলোর দিকে তাকায়, বিরক্ত ভঙ্গিতে বলে, কি কি সমস্যা, কি চাও? আলো অপলক শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন ধমকের সুরে বলে, কি বলবে না কি চাও, নাকি কি চাও সেটাও জানো না? জানি। অস্ফুট স্বরে বলে আলো, কি কি চাও? সংসার করতে, আপনার সাথে সংসার করতে চাই ইয়াসির মির্জা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো ধরা গলায় বলে। শামিন একদৃষ্টিতে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আমি আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকার করতে চাই। কথাটা অত্যন্ত স্বাভাবিকভাবে বললেও আলোর দু চোখ বেয়ে নিশ্চুপে তরল গড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ শামিন সেই গড়িয়ে পড়া তরলের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকায়। তার ইচ্ছে করছে এক্ষুনি এই মুহূর্তে তার বউকে কোলে তুলে নিয়ে পুরো সিঙ্গাপুর সিটিতে আনন্দ মিছিল করতে। আজ সে জিতেছে সে। ওই পাথর কন্যা অমানবিক নয়, তাকে জিতিয়ে দিয়েছে। নিজের ভেতরটা উত্তেজনায় তোলপাড় করে দেওয়া অনুভূতিকে দমিয়ে রেখে সে আলোর কাছে এগিয়ে যায়। দুহাতের বুড়ো আঙ্গুল দিয়ে আলোর চোখের কার্নিশ মুছিয়ে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলতে থাকে, যুদ্ধ চলছিল, ভীষণ ভয়াবহ যুদ্ধ। কেউ কারো কাছে হার স্বীকার করতে রাজি নয়, কিন্তু শেষমেশ একটা তুখোড় আত্মগরিমায় ভরপুর নারী সত্তা দুর্বল প্রমাণিত হয়েছে। সে হার স্বীকার করে নিয়েছে অদম্য শক্তিশালী একজন স্ত্রী সত্তার কাছে, যে স্ত্রী সত্তার কাছে একটা কাগজ অনেক বড় গুরুত্বপূর্ণ বহন করে। গলা থেকে আর কোনো কথা বেরোতে চাইছে না, তবুও একটা গভীর নিঃশ্বাস ফেলে শামিনের চোখের দিকে তাকিয়ে কোনো মতে আলো বলে ওঠে, এখন কি করব আমি মেয়র সাহেব? একটু থামে আলো, তারপর আবার বলতে থাকে, একজন কঠিন নারী সত্তার পরাজয়ের আনন্দ করব নাকি একজন স্ত্রী সত্তার জয়ের আনন্দ করব? কি করব মেয়র সাহেব? তাকিয়ে আছে আলো তার স্বামীর দিকে। শামিন চুপ করে দেখছে আলোকে। আলো বলতে থাকে, আমি জানি না, আপনি বলে দিন। তার আগে প্লিজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। গত 6 ঘন্টায় অনেক বড় একটা যুদ্ধ শেষ হয়েছে আমার ভেতর। আমি একটু প্রশান্তি চাচ্ছি মেয়র সাহেব। যুদ্ধ বিধ্বস্ত শরীরটা একটু স্বস্তি চাচ্ছে। শামিন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলোকে বুকে টেনে নেয়। আলোর মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। দীর্ঘ সময় দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ আলো অস্ফুট স্বরে বলে ওঠে, কেন বলুন তো? অনুভূতিরা এত অবুঝ কেন? এরা কেন একজন অপরাধীর জন্য জড়ো হয়েছে বলুন না। আলোকে নিচের থেকে আলগা করে সামনে দাঁড় করিয়ে তার মুখটা উঁচু করে ধরে। চোখে চোখ রেখে শামিন বলে, আমিও জানি না। আলো কিছু সময় শামিনের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন ওয়ালেট থেকে লকেটটা বের করে আলোর গলায় পরিয়ে দিতে দিতে বলে, ফর দ্য থার্ড টাইম অ্যান্ড লাস্ট টাইম পরিয়ে দিচ্ছি এটা তোমায়। আর যদি কখনো কেয়ারলেসের মতো এটা হারিয়ে ফেলো তাহলে শাস্তি দিব তোমাকে আমি, ভয়ঙ্কর শাস্তি। লকেটটা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে আলো। শামিন অনেকটা কাছে চলে যায় তার। এক হাতে আগলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, তুমি আমাকে জিতিয়ে দিলে আলো। ধন্যবাদ স্বরূপ আমি কি আমার বউকে একটা চুমু দিতে পারি? আলো চোখ নামিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, এর আগেও তো দিয়েছেন, কখনো তো অনুমতি নেননি। শামিন ব্ল্যান হেসে ঠান্ডা গলায় বলে, কারণ আমি চুমুটা কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া তোমার ওই নাকের ডগায় দিতে চাই।
আলো নিচু মাথাটা আরো নিচু করে ফেলে, ধীর পায়ে খানিকটা পিছিয়ে যায় সংকোচে লজ্জায়। শামীন ম্লান হেসে এগিয়ে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোকে পাঁচা কোলা করে তুলে নেয়। আলো চমকে ওঠে, লজ্জার আতিশয্যে শামীনের বুকের কাছে শার্ট খামচে ধরে। তখনই দেখতে পায় তার বুক পকেটে একটা ক্ষুদ্র সাদা রঙের অচেনা ফুল। এটা এতক্ষণ সে খেয়াল করেনি। আলো ফুলটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যেন জানতে চাইছে, তুমি আমার স্বামীর বুকে কি করছো? শামীন আলোকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে নিজেও পাশে বসে। দৃষ্টি আলোর দিকে রেখে বুক পকেট থেকে ফুলটা বের করে আলোর খোপায় গুজে দিতে দিতে আলোর কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, সাদা ফুলের ভাগ্য ভালো, আমার আলোর খোপা পেল। আলো চুপচাপ বসে থাকে। দীর্ঘ সময় মুগ্ধতা নিয়ে শামীন তার স্ত্রীকে দেখতে থাকে। তারপর উঠে দাঁড়ায়, নিচু স্বরে বলে, ধন্যবাদ স্বরূপ চুমুটা দিতে দিলে না। ধন্যবাদ স্বরূপ এক কাপ কফি বানিয়ে খাওয়াতে চাই, খাবে? আলো নিশ্চুপ। শামীন বলে, একটা গোটা রাত নির্ঘুম, বেশ মাথা ধরেছে আমার, সাথে আমিও খাবো। আলো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আমি বানিয়ে দিচ্ছি। চুপচাপ বসে থাকো। আলোকে থামিয়ে দেয় শামীন। আলো বসে পড়ে। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে দিয়ে শামীন ফোনটাকে চার্জে বসিয়ে দেয়। কফি বানাতে বানাতে আলোকে বলে, কয় চামচ চিনি? 1 চামচ। অস্ফুট স্বরে বলে আলো। কফির মগটা আলোর সামনে ধরে। আলো মগটা নিয়ে নেয়। শামীন আলোর পাশে বসে পড়ে। দুজনের মধ্যে দীর্ঘ সময় পিনপতন নীরবতা বিরাজ করে। হঠাৎ শামীন নিজের হাতের মগটার দিকে তাকিয়ে বলে ওঠে, সামিন ইয়াস আর মির্জা তার বউয়ের জন্য কফি বানিয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। আলো মুচকি হাসে। তারপর অস্ফুট স্বরে বলে, এই 1 মগ কফির জন্য আজকে আমাকে 6 ঘন্টা টেনশনে রাখার অপরাধ করা হলো। শামীন আলোর দিকে তাকিয়ে চুমুক দেয় কফির মগে। তারপর বলে, ওই হাসিটার জন্য তোমার আজকের লকেট হারানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে কফির মগে চুমুক দিয়ে বলে, মনে করে ফোনে চার্জ না দেওয়ার অপরাধ ক্ষমা করা হলো। শামীনও কফিতে চুমুক দিয়ে বলে, ঠিক আছে, তবে শুরু থেকেই শুরু হোক। আমাকে ভুল বুঝে জনসভায় চর মারার অপরাধ ক্ষমা করা হলো। আলো হেসে ফেলে। তারপর মগে চুমুক দিয়ে বলে, আমার ভোলা ভালা ভাই দুটোকে ফাঁসিয়ে আমাকে দিয়ে পা ধরানোর অপরাধ ক্ষমা করা হলো। শামীন ম্লান হাসে। কফিতে চুমুক দিয়ে বলে, সবখানে সবার সামনে আমাকে উল্টাপাল্টা কথা শোনানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো মগে চুমুক দেয়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভয় দেখিয়ে আমাকে জোরপূর্বক বিয়ে। থেমে যায় আলো। শামীন আলোর দিকে তাকায়। হাতের কফির মগটা পাশে রেখে আলোর হাত থেকেও কফির মগটা সরিয়ে রাখে। তারপর আলোর হাত দুটো মুঠি করে ধরে নিজের হাতে চোখ রাখে আলোর চোখে। নরম গলায় বলে, করতে হবে না ক্ষমা, তুমি বরং। করা হলো, ক্ষমা করা হলো। মৃদুস্বরে বলে ওঠে আলো। শামীন তাকিয়ে থাকে তার স্ত্রীর দিকে। আলো বলতে থাকে, যথেষ্ট শাস্তি আপনাকে দিয়েছি, ওই অপরাধটাও ক্ষমা করা হলো। শামীন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর হাতে চুমু খায়। আলো নরম গলায় বলে, সম্ভবত আমার জন্যই আপনার বাবার মৃত্যু হয়েছে, আমি পরোক্ষভাবে দায়ী। আপনি আমাকে ক্ষমা করতে পেরেছেন কি? কথাটা বলে আলো শেষ করতে পারে না। শামীন আলোকে টেনে নিজের বুকে নেয়। আলো চুপটি করে থাকে। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শামীন বলে, সব খারাপ স্মৃতি আমি এই কফির সাথে গিলে নিয়েছি, আর কিছু বাকি নেই, কিছুই নেই। আমিও গিলে নিয়েছি। ফিসফিসিয়ে বলে ওঠে আলো। কথাটি বলে ধীরে ধীরে মাথা তুলে আলো শামীনের চোখে চোখ রাখে। শামীন আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য নয় আলো, তুমি আমার জীবনের সৌন্দর্য। তোমার অনুপস্থিতিতে আমি কুৎসিত, তুমি আমার আলো। অনুভূতিকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে শামীন ইয়াসার অনুমতির অপেক্ষা না করেই তার স্ত্রীর নাকের ডগায় চুমু খেয়ে বসে। আচমকা পরম স্পর্শ পেয়ে আলো লাজুক মুখটা নামিয়ে রেখে বসে থাকে চুপচাপ। অন্ধকার কেটে যেতে শুরু করেছে। আলো কিছু সময় পরে শামীনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আশেপাশে তাকায়। তারপর উঠে গিয়ে উঁচু করে ফজরের নামাজ আদায় করে নেয়। শামীন বসে বসে আলোকে দেখতে থাকে।
তারপর উঠে গিয়ে বিছানায় বালিশটা ঠিক করে রাখে। মোনাজাত শেষ করে উঠে ঘাড় ঘুরিয়ে শামিনকে দেখে আলো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। তার গায়ে একটা কালো রঙের পাঞ্জাবি। লোকটাকে পাঞ্জাবিতেই বেশ মানায়। তোয়ালে খুঁজে না পেয়ে শামিন আলোর মাথা থেকে ঘোমটা নামিয়ে আঁচল দিয়ে মুখ মুছতে শুরু করে। আলো লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। শামিন বলে ওঠে, তুমি কি জানো লজ্জা পেলে তোমাকে 3 গুণ বেশি সুন্দর লাগে? না, জানি না। নিচু স্বরে বলে আলো। শামিন আলোর আঁচল তার ডান কাঁধে টেনে দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। গায়ে চাদর টেনে দিয়ে নিচু স্বরে বলে, এখানে এই সিঙ্গাপুরে যত খুশি আমাকে দিয়ে নিজের সেবা করিয়ে রাখো। বাংলাদেশে ফিরে গিয়ে একেবারে স্বামীর বাধ্য বউ হয়ে যেতে হবে। এক চুলো ছাড় পাবে না তুমি। আলো তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন নিজের বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে আলোর দিকে ফিরে শোয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। দুটো আলাদা বিছানায় শুয়ে আছে। দুটো বিছানার দূরত্ব 1 কি 2 গজ। দুটো শরীরেরও দূরত্বও তেমন, কিন্তু দুটো মনের সেখানে যে আর কোনো দূরত্ব নেই। স্বামী নিয়াসার মির্জা 1 সমুদ্র ধৈর্য ব্যয় করে সেই দূরত্ব কাটিয়ে উঠেছে অবশেষে। দুটি মন একে অপরকে আলিঙ্গন করে রেখেছে। কি দেখছো না ঘুমিয়ে? আলোর চোখের দিকে তাকিয়ে শামিন প্রশ্ন করে। আলো মৃদুস্বরে বলে, আপনাকে? ঘুমিয়ে পড়ো। 2 রাত ঠিকভাবে ঘুমাতে পারোনি। এখন পুরো সিঙ্গাপুর সিটি জেগে উঠবে আর আমরা ঘুমাবো। কথাটা বলেই শামিন হাই তোলার ভান করে। আলো আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে দু চোখ বন্ধ করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় ঘুমের রাজ্যে। শামিন দেখতে থাকে আলোকে অপলক দৃষ্টিতে। সার্জারি করাবে না? এসব কি বলছো শামিন? মজা করছো? না আন্টি। রুবির কথার জবাবে শামিন বলে। রুবি হতভম্ব হয়ে যায়। ফোনটা বা কান থেকে ডান কানে ধরে বলে, কেন? আন্টি, ওর ওই ক্ষত নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আমি ওকে বোঝাতে চাচ্ছি ওই ক্ষত নিয়েও আমার কাছে ও নিখুঁত, তাই চাচ্ছি না। রুবি হেসে ফেলে। পর পর বলে ওঠে, তোমার ছেলে মানুষকে আমি সাধুবাদ জানাতে পারলাম না শামিন। এটা ওর ভালোর জন্যই করা হবে, সেটা তুমিও জানো। ও তোমার চোখে নিজে দেখবে সে কথা ঠিক, কিন্তু কখনো কখনো তো নিজেও নিজেকে দেখবে, তাই না? শামিন চুপ করে থাকে। রুবি হাসতে হাসতে বলে, তোমাকে দেখলে অবাক হতে হয় শামিন। একটা মেয়ে তোমাকে এইভাবে দখল করে নিয়েছে। সত্যি মেয়েটির মধ্যে কিছু তো আছে। একটু থেমে রুবি বলতে থাকে, সিঙ্গাপুর গিয়েছো, সব রেডি। এখন সার্জারিটা করিয়ে ভালোই ভালোই ফিরে আসো। বোকা বোকা কথা বলে নিজেকে মহাপুরুষে সাজানোর প্রয়োজন নেই। তুমি তাকে ভালোবাসো, তার ক্ষত নিয়ে তোমার আপত্তি নেই, তাই বলে একটা মেয়ের শরীরের ক্ষত নিয়ে ঘুরবে? বোকা ছেলে, রাখো এখন। রুবি ফোন কেটে দেয়। শামিন খোলা বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকে। এখন দুপুর। তার চোখের পাতা 1 মিনিটের জন্যেও লাগেনি। ঘাড় ঘুরিয়ে রুমের ভিতরে বিছানায় ঘুমন্ত আলোকে দেখে। গভীর ঘুমে আচ্ছন্ন আলো। ধীরে ধীরে আলোর বিছানার কাছে এগিয়ে গিয়ে একপাশে চুপচাপ বসে। তারপর আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কপালে একটা চুমু বসাতেই যাচ্ছিল, তখনই আলো চোখ খুলে পিটপিট করে তাকায়। শামিন থতমত খেয়ে যায়। আলো ধীরে ধীরে উঠে বসে আশেপাশে তাকায়। শামিন বলে, দুপুর হয়ে গিয়েছে, তাই ডাকতেই যাচ্ছিলাম তোমাকে। খিদে পেয়েছে খুব। আলো চোখ ডোলে শামিনের দিকে তাকায়। মানুষটা সম্ভবত এই মাত্র গোসল সেরেছে, চুলগুলো ভেজা। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আমাকে একটু সময় দিন, আমি রেডি হচ্ছি। চোখ থেকে এখনো ঘুম সরে যায়নি আলোর। উঠে দাঁড়াতে গিয়ে টলতে থাকে। শামিন শক্ত করে ধরে ফেলে। মাথা ঘুরিয়ে আলো তাকায় শামিনের দিকে। তারপর ওয়াশরুমে ঢোকে। আলোর লাগেজ থেকে একটা শাড়ি বের করে বিছানার উপর রেখে শামিন নিজেও রেডি হয়ে নেয়। মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই আলোর চোখ চলে যায় বিছানার উপরে রাখা শাড়িটার দিকে। মাথা ঘুরিয়ে শামিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। হাত ঘড়িটা হাতে পড়ে নিয়ে শামিন বলে, ওই শাড়িটা পরো। আলো এগিয়ে গিয়ে শাড়িটা হাতে তুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, কমল আমার অপ্রিয় একটা রং। আমারও অপ্রিয়, কিন্তু অরেঞ্জ কালার শাড়িতে তুমি আমার প্রিয়। আলো শাড়ি হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামিন বলে, তৈরি হয়ে থেকো, আমি নাফিসা আন্টির কাছে যাচ্ছি কথা বলতে। একটু পর এসে তোমাকে নিয়ে যাব।
শামিন চলে যায় দরজা লক করে। আলো নিজেকে জড়িয়ে নেয় কমলা রঙের সিল্কের শাড়িটাতে। বুকে আঁচল তুলে সে বুঝতে পারল শামিনের কথা মিথ্যে নয়, এই রংটাতে তাকে মানায়। শ্যামলা ধাঁচের মেয়েদের উচিত এই রংটা পরে দেখা, নিজেরাই নিজেদের মুগ্ধ হয়ে দেখবে। ফোনের রিংটোন বেজে উঠলে আলোর ঘোর কেটে যায়। ওটা শামিনের ফোনের রিংটোন। ফোনটা ফেলে রেখে গিয়েছে ওই লোকটা। রিংটোন বাজতে বাজতে কেটে যায় প্রথমবার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই আবার বেজে ওঠে রিংটোন। অনেকটা দ্বিধা নিয়ে সে ফোনটা হাতে তুলে দেখতে পায় ইসমামের ফোন। চোখে মুখে অস্বস্তি ছেয়ে যায় তার। ফোনটা রেখে দেয় সে, কিন্তু ইসমাম অনবরত ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ আলো সংকোচের সাথে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, ভাইয়া। আমি। আলো অস্ফুট স্বরে বলে। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, ভাইয়া কোথায়? একটু বাইরে গিয়েছেন। আসলে বাবার ডেথ সার্টিফিকেটটা দরকার ছিল। মেজো ভাইয়াকে ফোন দিয়েছিলাম, সে আউট অফ দ্য সিটি, ঈশিতা ভার্সিটিতে। আমার জানা মতে ভাইয়ার ল্যাপটপে কপি আছে, একটু বলে দেবো ভাইয়াকে, ইটস আর্জেন্ট। আচ্ছা, আসলেই বলবো। দুজনেই চুপচাপ হয়ে যায়। ক্ষণবাদে ইসমাম বলে ওঠে, ওখানে ঘুরতে যাওনি কোথাও? নিয়ে গিয়েছিলেন উনি কাল সেন্টোস আইল্যান্ড। ছবি তুলনি দুজন? না। আচ্ছা, আজ ছবি তুলবে। ভাইয়াকে বলবে আমাকে পাঠিয়ে দিতে। আমার বন্ধুরা তোমাদের দেখতে চেয়েছে। আলোর অস্বস্তি হচ্ছে, ফোনটা রাখতেও পারছে না। ইসমাম খুবই আগ্রহ নিয়ে কথা বলছে। শামিন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে আলো তার ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, কে ফোন দিয়েছে? আলো ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, আপনার ভাই। কে ইলহাম? না, ইসমাম। ফোনটা নিয়ে শামিন কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। তারপর তার বাবার ডেথ সার্টিফিকেটের কপি ইসমামকে পাঠিয়ে দেয়। আলো আমতা আমতা করে বলে, আপনার পারমিশন না নিয়ে আপনার ফোন ধরেছি। আসলে ও বারবার ফোন দিচ্ছিল, আপনি কি মাইন্ড করলেন? শামিন অবাক হয়ে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, অবশ্যই মাইন্ড করেছি। এত মাইন্ড করেছে যে আমার তো রাগে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। আলো বুঝতে পেরে যায় শামিন মজা করছে। সে ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা বেঁধে নেয়। শামিন উঠে দাঁড়িয়ে আলোর কাছে চলে যায়। পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে আয়নায় আলোর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে অপলক। আলোর কাঁধে থুতনি ঠেকাতেই পুরুষালী রুক্ষ গালের স্পর্শে আলো শিউরে ওঠে। চোখ নামিয়ে নেয়। জানালা দিয়ে রোদ এসে আলোর মুখে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে চীনামাটির কোনো পুতুল। শামিন মুগ্ধ হয়ে তার স্ত্রীকে দেখতে থাকে। ঘোর লাগা কণ্ঠে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিল সূর্যলোকে। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, খেতে যাবেন না? শামিন আলোকে ছেড়ে দিয়ে বলে, ভালো কথা মনে করালে, ভুলেই বসছিলাম। চলো, নাফিস আন্টির ওয়েট করছে, তাদের সাথে লাঞ্চের ইনভিটেশন রয়েছে আমাদের। আলো শামিনের পিছু পিছু রুম থেকে বের হয়। দরজা লক করে ঘুরে দাঁড়িয়ে শামিন আলোকে দেখতে থাকে। আলো শামিনের থেকে চোখ সরিয়ে নিজেকে দেখে। তারপর আবার শামিনকে বলে, কিছু কি অসুবিধা হয়েছে? শামিন ম্লান হাসে। তারপর আলোর আঁচল টেনে ডান কাঁধে তুলে দিয়ে বলে, এবার ঠিক আছে। চামচ নাড়ার টুংটাং আওয়াজ হচ্ছে। আলো প্লেটের খাবারটা নাড়াচাড়া করতে করতে বারবার সবার দিকে তাকাচ্ছে। শামিন নাফিসা কালাম এবং তার হাজবেন্ডের সাথে গল্প করছে। আলো নাফিসা কালামকে দেখে ভদ্র মহিলা শার্ট প্যান্ট পরেছেন, গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। তারা গল্প থামিয়ে তিনজনই আলোর দিকে তাকায়। নাফিসা বলে, কি ব্যাপার, চুপচাপ যে? বোর হচ্ছ নাকি? আলো মাথা নাড়ায় বিনয়ের সাথে বলে, না আন্টি, আমি খেতে খেতে কথা বলতে পারি না। খাচ্ছ কই? শামিনের প্রশ্নে আলো তার দিকে তাকায়। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে কথাটি বলে দৃষ্টি নামিয়ে তার প্লেটে রাখে। তারপর আলোর প্লেটে খাবার সার্ভ করে দিতে দিতে নাফিসার সাথে কথা বলতে থাকে। আলো নিজের প্লেটের দিকে বিরস মুখে তাকিয়ে আছে। এত খাবার সে কিভাবে খাবে? সে কি রাক্ষস নাকি? তারা এসেছে বেশ সংলগ্ন একটি
5 স্টার রেস্টুরেন্টে। কিছুক্ষণের মধ্যে নাফিসা কালামের বেশ কিছু চাইনিজ এবং ইন্ডিয়ান বন্ধু এসে তাদের সাথে অংশ নেয়। নাফিসা কালাম তাদের আলো আর শামিনের সাথে পরিচয় করিয়ে দেয়। শামিন আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। খেতে খেতে চুপচাপ দেখতে থাকে শামিনকে। যথেষ্ট সামাজিক একজন লোক, যেভাবে বিদেশিদের সাথে আড্ডা দিচ্ছে, কে বলবে এই লোক পেশায় একজন পলিটিশিয়ান? কেমন ফুরফুরে মেজাজে কথা বলছে সবার সাথে। আমরা এখন কোথায় যাচ্ছি? দলের থেকে পিছিয়ে পড়ায় শামিনের দিকে তাকিয়ে আলো প্রশ্ন করে। শামিন বলে, আর্ট মিউজিয়াম, সেখান থেকে আরও বেশ কয়েকটা জায়গা। কেন, অসুবিধা আছে? আলো মাথা নাড়ায়। সবাই হাঁটছে চোরাই চোরাই। স্বামীরা তাদের স্ত্রীদের কোমর চড়িয়ে হাঁটছে। ওসব দেখে আলোর মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে যাচ্ছে। তাদের থেকে কয়েক গজ সামনে হাঁটছে নাফিসা কালাম এবং তার হাজবেন্ড তাকে যেভাবে জড়িয়ে ধরে হাঁটছে তাতে মনেই হয় না তাদের বয়স 50 পেরিয়েছে। পোশাকের চালচলনে খুবই আধুনিক এই জুটি। হাঁটতে হাঁটতে শামিন আর চোখে এক পলক আলোকে দেখে। ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে আলোর বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুল জড়িয়ে রাখে। আলো চমকে উঠে তাদের হাতের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে শামিনের চোখের দিকে তাকায়। শামিন সামনের ছুটিদের দিকে তাকিয়ে আলোকে বলে, ওটা সুন্দর। তারপর নিজেদের হাতের দিকে তাকিয়ে বলে, তবে এটা বেশি সুন্দর। আলো চুপ করে হাঁটতে থাকে আর চোখে বারবার নিজেদের হাতের দিকে তাকাচ্ছে। মনে মনে বলে ওঠে, এটা আসলেই সুন্দর, এটা সব থেকে সুন্দর মেয়র সাহেব। আর্ট মিউজিয়াম পৌঁছে যে যার বেটার হাফকে দিয়ে আলাদা হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে সবকিছু। শামিনের পাশে আলো চুপচাপ হাঁটছে। হঠাৎ একটা স্ট্যাচুর পাশে শামিন দাঁড়িয়ে পড়ে। আলো মুখ তুলে শামিনের দিকে তাকায়। আলোর দিকে তাকিয়ে শামিন বলে, এখানে দাঁড়াও। কেন? ছবি তুলবো তোমার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামিন আলোর ছবি তুলতে তুলতে বলে, ঈশিতা পাগল বানিয়ে ফেলেছে তোমার ছবি দেখার জন্য। কই, হাসো। আলো মুচকি হাসে। শামিন তখনই আলোকে ক্যামেরা বন্দি করে ফেলে। তারপর সেলফি ক্যামেরা অন করে বলে, চলো আমরা ছবি তুলি। ইসমাম চেয়েছে আমাদের দুজনের ছবি, ওর বন্ধুরা দেখবে। আলোর গোটা মুখে অস্বস্তি ছেয়ে যায়। শামিন আলোর কনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে দুজনের একটি হাস্য উজ্জ্বল ছবি তুলে নেয়। তারপর বলে ওঠে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওকে। ইসমাম তোমাকে খুবই পছন্দ করে। তুমি জানো না, যখন তোমার সাথে আমার শত্রুতা ছিল তখন ফোন করেই বলতো, ভাইয়া মেয়েটাকে শাস্তি দিও না, মেয়েটা কিছু করো না, মেয়েটাকে কিছু করো না। আলোকে আলোর অস্বস্তি বাড়ছে। সে প্রসঙ্গ পাল্টে বলে, ওইদিকে নিয়ে জানাবো, ওই দিকটা ঘুরে দেখবো। শামিন হেসে আলোর হাত ধরে। তারপর সামনে এগিয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে সবাই এসেছে শপিং মলে। শামিন আলোকে এক পলক দেখে বলে, আলো যাও ঘুরে দেখো, কিছু পছন্দ হলে আমাকে বলবে। আচ্ছা থাক, তুমি বরং কার্ডটা নিয়ে যাও। অবাক হয়ে শামিনের দিকে তাকিয়ে বলে, আমি কি কিনবো? আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আর গতকালই তো কত কিছু শপিং করলেন। বিদেশে মানুষ রোজ রোজ আসে না আলো, যাও দেখো কিছু পছন্দ হয় কিনা। আর নিজের জন্য না হলে বাড়ির সবার জন্য দেখতে থাকো। তোমার আমার উভয়ের শ্বশুর বাড়ির জন্য। খালি হাতে দেশে ফিরলে ইস্যু আমাকে ছাড়বে না, আর আমার শ্যালক দুটো মনে মনে ভাববে ওদের দুলাভাই কিপটা। আলো হাসে, নিচু স্বরে বলে, ঠিক আছে আপনিও আসুন। শামিন আতঙ্কিত গলায় বলে, খেপেছ? মহিলা পার্টির মধ্যে আমি ঢুকবো না। আলো ঘাড় ঘুরিয়ে নাফিসাদের দিকে তাকায়। তারা আলোর জন্য দাঁড়িয়ে আছে। শামিন বলতে থাকে, ওনাদের সাথে গিয়ে দেখো সবকিছু, আমি এখানে বসে কফি খেতে থাকি। আলো মাথা নেড়ে ধীর পায়ে চলে যায়। নাফিসা কালাম এবং তার বান্ধবীদের সাথে ঘুরে ফিরে সবকিছু দেখতে থাকে। একটা লেডিস শপে ঢুকে সবাই পোশাক দেখতে থাকে। এখান থেকে নেওয়ার মতো আলো কিছু খুঁজে পাচ্ছে না। এমন ধরনের পোশাক তাদের বাড়ির কেউ পরে না। ঈশিতা আপু এত বড়লোক বাড়ির মেয়ে হয়েও এগুলো কখনো পরে না। এখান থেকে কি কিনবে সে? তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। নাফিসা কালামের একজন বান্ধবী, যার নাম লিসিনতা, সে একটা নাইটি পছন্দ করে নিজের গায়ে রেখে মিররে নিজেকে দেখছে মানাবে কিনা। আলোর হঠাৎ খুব হাসি পাচ্ছে। সে কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারছে না। লিসিনতা আবার তার অন্য একজন ইন্ডিয়ান বান্ধবী শামা পোদ্দারের দিকে তাকিয়ে বলে, দেখো তো এটা মানাবে কিনা।
শ্যামা পোদ্দার কপাল কুঁচকে দেখতে থাকে সিনিতাকে। আলো হেসে ফেলে। সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। নাফিসা কালাম বলে, তুমি হাসছো কেন? এসো দেখো এখানে কিছু পছন্দ হয় কিনা। আলো হাসি থামিয়ে নিচু স্বরে বলে, এখানে পছন্দ করার মতো কিচ্ছু নেই আন্টি। নেই মানে? এত ভালো ভালো কালেকশন। এই নাইটিগুলো দেখো, এখান থেকে একটা নাও। আলোর কান গরম হয়ে যায়। নাফিসা বলে, এসব পরো না। বেডরুমেও কি এভাবে চাচি আমাদের মতো শাড়ির আঁচল পেঁচিয়ে থাকো? সামির আপত্তি করে না? আলোর যদি ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনি সে মেঝে ফাঁক করে ঢুকে যেত নিচে, কিন্তু তার সেই ক্ষমতা নেই। তাই সে দাঁড়িয়ে থাকে চুপচাপ। নাফিসা কালাম এবং তার বান্ধবীরা এগিয়ে আসে আলোর দিকে। নাফিসা জ্ঞান দেওয়ার মতো করে বলতে থাকে, শালীনতা এক জিনিস, তুমি পুরো দুনিয়ার কাছে শালীন থাকো। শালীনতা এক জিনিস, তুমি পুরো দুনিয়ার কাছে শালীন থাকো। কে নিষেধ করেছে? তাই বলে হাজবেন্ডের কাছে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে না? বেডরুমে পড়বে এসব। সরি, আজকালকার ছেলেদের এসব চাচি আমাদের মতো লোক মনে ধরে? তোমাকে আসলে গ্রুমিং করাতে হবে। তুমি বাংলাদেশে ফিরে গিয়ে অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবে। আমার বোনজি আছে, তার সাথে তোমার পরিচয় করে দেব। আলোর এত অস্বস্তি হচ্ছে সে পালাতেও পারছে না। লিসিনতা একটা টকটকে লাল রঙের নাইটি এনে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা নাও, আজকে তোমার হাজবেন্ডকে চমকে দাও। আলো হাত থেকে নাইটিটা ফেলে দেয়। লজ্জায় তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। নাফিসা হেসে বলে, ঠিক আছে, পড়তে হবে না সব। অন্তত আঁচল পেঁচিয়ে থেকো না প্লিজ। আলোর ডান কাঁধ থেকে নাফিসার শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। শ্যামা পোদ্দার একটা মেরুন রঙের নাইটি এনে বলে, আলো তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এটা ম্যাক্সি টাইপ, তোমার টাইপ শালীন নাইটি। আলো আর দাঁড়াতে পারে না, ছুটে ওই শপটা থেকে বেরিয়ে যায়। নাফিসা তার বান্ধবীদের সাথে হাসতে থাকে। এভাবে ছুটছো কেন? শামিন অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো থমকে যায়। শামিন বলতে থাকে, মনে হচ্ছে কেউ তাড়া করেছে তোমায়। এমনি। আলো অস্ফুট স্বরে বলে। শামিন আলোকে কয়েক পলক দেখে তার দিকে এগিয়ে যায় এবং আবারও তার আঁচল টেনে ডান কাঁধে উঠিয়ে দেয়। আলো শামিনকে দেখছে। শামিন নিচু স্বরে বলে, আন্টি আর তার বান্ধবীরা কোথায়? আলো আঙ্গুল তুলে ইশারা করে শামিনকে দেখিয়ে দেয়, ওই দোকানটাতে। তো তুমি এখানে কেন? যাও ওখানে কিছু পছন্দ করো। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন বলে, আমার যেতেই হবে? আচ্ছা চলো যাচ্ছি। শামিন উদ্যত হয়। আলো শামিনের হাত টেনে ধরে বলে, এই না, ওখানে আপনার যাওয়ার দরকার নেই। শামিন আলোর দিকে তাকায়। আলো আমতা আমতা করে বলে, চলুন অন্য কোনো শপে ঢুকি। এক্সকিউজ মি। ঘুরে দাঁড়ায় শামিন আর আলো। একজন 23-24 বছর তরুণী তাদের দিকে এগিয়ে আসছে। শামিন আর আলো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি শামিনকে একটি উড়ন্ত চুমু দিয়ে বলে, এটা আপনার জন্য হ্যান্ডসাম। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে শামিন আর আলো। বিদেশি মেয়েটি আরো কাছে চলে আসে। মেয়েটির বান্ধবীরা এসে তাদের ঘিরে ধরে। মেয়েটি চেঁচিয়ে বলে, ইয়েস, আমি জিতে গিয়েছি। শামিন ঘাবড়ে গিয়ে আলোর দিকে তাকিয়ে আলোও তাকায় তার দিকে। চোখ মুখ শক্ত করে ফেলেছে সে। বিদেশি মেয়েটি শামিনের দিকে তাকিয়ে বলে, প্লিজ ডোন্ট মাইন্ড, এটা ডেয়ার ছিল। ওই যে দেখছেন ক্যামেরা হাতে লোকটি, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার। শপিং মলে সবাইকে কিছু না কিছু টাস্ক দিচ্ছে। জিততে পারলে $10 একটা শপিং কার্ট পেয়ে যাব। আমার টাস্ক ছিল এখানে সব থেকে সুদর্শন কোনো পুরুষকে তার স্ত্রীর সামনে ফ্লাইং কিস দেয়া। প্লিজ ডোন্ট মাইন্ড। শামিন কি বলবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। সে মনে মনে প্রার্থনা করছে আলো যাতে চুপ থাকে, কিন্তু তার প্রার্থনা কেউ শোনে না। আলো চেঁচিয়ে বাংলায় বলে ওঠে, চুলের মুঠি ধরে একটা চটকনা মারবো, শাকচুন্নির দল। শামিন চোখ বড় বড় করে আলোর দিকে তাকায়। বিদেশি মেয়েটি কৌতূহলী হয়ে আলোর দিকে তাকায়। তারপর শামিনকে বলে, কি বলেছে আপনার স্ত্রী? সে কি রাগ করেছে? না, আমার স্ত্রী বলছে ইটস ওকে, আমরা কিছু মনে করিনি, আপনারা যান। মেয়েটি কৃতজ্ঞ চোখে আলোর দিকে তাকায়। বিনয়ে মাথা নুইয়ে বলে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।
কন্টেন্ট ক্রিয়েটার এগিয়ে এসে বিদেশি মেয়েটির হাতে তার পুরস্কার তুলে দেয়। শামিন দাঁড়িয়ে আছে বোকার মতো, আলো দাঁড়িয়ে আছে কঠিন হয়ে। কন্টেন্ট ক্রিয়েটার শামিনদের দিকে তাকিয়ে মুখ ভর্তি প্রশস্ত হাসি দিয়ে বলে, হ্যালো, আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট এভার সিঙ্গাপুর। আপনারা কি আমার সাথে একটি খেলা খেলতে চান? জিতলে আপনাদের জন্য থাকছে একটি $10 শপিং কার্ড। আর আলোর ইচ্ছে করছে ওই উল্লুকটার মাথাটা দেওয়ালে ঠেকিয়ে দিতে। নিজেকে সংযত করে উল্টো পথে হাঁটতে শুরু করে। শামিন তার পিছু পিছু চলে যায়। ব্লগার পেছন থেকে চেঁচিয়ে বলতে থাকে, ম্যাম, আপনাদের খুব সোজা টাস্ক দেব, ঘাবড়াবেন না, দাঁড়ান। আলো চোখ মুখ অন্ধকার করে হাঁটছে। শামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে নরম গলায় বলে, আলো, এটা ফরেন কান্ট্রি, এখানে এগুলো স্বাভাবিক। জানি, নতুন কিছু বলুন তো। ঠান্ডা গলায় জবাব দেয় আলো। শামিন বলতে থাকে, আমার সাথে খচখচ কেন করছো? আমি কি মেয়েটাকে বলেছি এসো এসো আমাকে উড়ন্ত চুমু দিয়ে যাও? কোনো রিয়াক্ট কেন করলেন না? আমি করলাম সেটাও ছাপিয়ে গেলেন। খুব সুখ সুখ লেগেছে তাই না, বজ্জাত পুরুষ লোক? শামিন থতমত খেয়ে বলে, আলো, এভাবে কেন বলছো? অনেকবার মাফ চেয়েছো তো, এখন কি আমি থানা পুলিশ করব? আলো কোনো উত্তর দেয় না, হাঁটতে থাকে। শামিন বলে, ঠিক আছে, ওই মেয়েটার চুমুটা ওকে ফেরত দিয়ে আসি, দাঁড়াও। শামিন ঘুরে উল্টো পথে হাঁটতে শুরু করে। আলো পেছন থেকে শামিনের হাত টেনে ধরে। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে, ওই মেয়েটার মুখের উপর ছুড়ে দিয়ে আসছি চুমুটা। কত বড় সাহস, আলো রানীর স্বামীকে উড়ন্ত চুমু দেয়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন আলোর হাত মুঠি করে ধরে বলে, রিয়াক্ট কেন করলাম না, তার জন্য যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব। এখন চলো এখান থেকে। ওই যে দেখো আরো দুজন ব্লগার, পালাও এবার। আলো হেসে ফেলে। শামিন আলোকে মুগ্ধ হয়ে দেখছে। আলো অস্ফুট স্বরে বলে, চলুন। দুজনে পাশাপাশি হাঁটছে। নীরবতা ভেঙে শামিন বলে, আমি ভেবেছিলাম বাংলাদেশের অলিতে গলিতেই ব্লগার। সেদিন দেখলাম একজন ব্লগার একটা ছেলেটাকে টাস্ক দিচ্ছে ভিড়ের মধ্যে থেকে সাদিয়া নামের কাউকে খুঁজে বের করে তারপর তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে, তাহলেই 500 টাকা। এক রিক্সাওয়ালা আমাকে টাস্ক দিয়েছে যে তার স্ত্রীকে ফোন করে বলতে হবে সে দ্বিতীয় বিবাহ করেছে, তাহলেই 500 টাকা। এখানে সে দেখছে বাংলাদেশ অনেক পিছিয়ে, এখানে পরপুরুষকে চুমু দেবার টাস্ক দেওয়া হয়। আলো হেসে ফেলে, তারপর বলে, ঠিক আছে চলুন আন্টিদের বলে হোটেলে ফিরি, এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। রাতের ডিনার শেষ করে তারা একটি ক্যাব নিয়ে নেয়। হোটেলের কিছুটা দূরেই ক্যাব থেকে নেমে দুজনে হাঁটতে থাকে। চমৎকার একটি মুহূর্ত। শামিন কিছু সময় যেতেই ধীরে ধীরে আলোর একটি হাত ধরে। আলোর মাথা নিচু করে মুচকি হাসে। শামিন আশেপাশে তাকিয়ে বলে, ক্যাব থেকে নেমে পড়া উচিত হয়নি আলো। কেন? আপনিই তো বললেন হাঁটতে চান। হ্যাঁ চেয়েছি, কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে হবে। কথাটা বলে শামিন শেষ করতে পারে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। শামিন আলোর দিকে তাকিয়ে তার আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, চলো দ্রুত। দুজনে এক ছুটে হোস্টেলের লবিতে পৌঁছে হাঁপাতে থাকে। ততক্ষণে বৃষ্টি তাদের অনেকটাই ভিজিয়ে দিয়েছে। রুমে ঢুকে আলো তোয়ালে বের করে নিচের মাথা মুছে নিতে থাকে। শামিনের ফোনে তখন ফোন আসে এনসির ক্লিনিক থেকে। ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে শামিন। আলো তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকে শামিনকে তোয়ালেটা দেবে বলে। ক্লিনিকে কথা বলে ফোন কেটে দিতেই রাহাতের ফোন আসে। শামিন পুনরায় কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আলো তোয়ালেটা দিতে গিয়েও দেয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো জড়তা কাটিয়ে নিজেই শামিনের মাথা মুছে দিতে থাকে। শামিন ফোন কেটে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। শামিন অস্ফুট স্বরে বলে ওঠে, বাবা, কেয়ারিং ওয়াইফ। আলো লজ্জা পেয়ে যায়। শামিন আলোর হাত ধরে তোয়ালেটা নিয়ে নেয়। আলোকে কাছে টেনে আলোর হাতে চুমু খেয়ে বলে, তখন শপিং মলে শুধু শুধু আমার উপর খেপেছিলে কেন? আমি ওই মেয়েটাকে বকা দিতে চাইলাম, আপনি আমাকে থামিয়ে কেন দিলেন? বকা দেওয়ার অনেক ধরন থাকে, তুমি আরো ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। আলো কয়েক পলক তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, ওখানে আজ যদি ওই মেয়েটা না হয়ে কোনো ছেলে হতো আর আমাকে উড়ন্ত চুমু দিত, তাহলে আপনিও আমার মতো রিয়েক্ট করতেন, রাইট? না, করতাম না। ঠান্ডা গলায় বলে শামিন। আলো অবাক হয়ে বলে, করতেন না? শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, রিয়াক্ট কেন করতাম? আমি তো ছেলেটাকে পুঁতে ফেলতাম।
আলো চমকে ওঠে। শামিন বাঁকা হাসি হাসে, পরক্ষণেই আলোকে খেপানোর জন্য বলে, কি হয়েছে? মেয়েটা আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছে তাতে। তুমি তো কখনো দেবে না, অন্য কেউ দিলেও এত সমস্যা কেন হচ্ছে? আমি তো ভাবছি সিঙ্গাপুর যে কটা দিন আছি প্রতিদিন একবার করে মলে যাব। ওই ব্লগারগুলো আমাদের মতো অসহায় পুরুষদের কপাল খুলে দিচ্ছে। আলো চুপ করে থাকে। শামিন ফিসফিসিয়ে বলে ওঠে, সূত্রে যাও মেয়ে, না তো সত্যি যাবো কিন্তু। লজ্জায় আলো মাথা নিচু করে রাখে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। শামিন একা একা হাসতে থাকে। এই মেয়েটা যতটা চঞ্চল তেজি ঠিক ততটাই লাজুক, বাড়াবাড়ি পর্যায়ের লাজুক। আলো কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। একজন সিস্টার তার চুলে বেনি করে দিচ্ছে। শামিন কেবিনের ভেতরে অন্য একজন সিস্টারের সাথে কথা বলছে, হেসে হেসে কথা বলছে। সিস্টার অল্প বয়সী এবং সুন্দরী। আলো চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে সেদিকে। এত কথা বলছে কেন ওই সিস্টারের সাথে? শামিন আলোর দিকে তাকায়। আলোর দৃষ্টি বোধ হয় ঘাবড়ে গিয়ে বাংলায় বলে, কি হয়েছে? কি বলছেন ওর সাথে? এত রসিয়ে রসিয়ে কি বলছেন আপনি? শামিন অবাক হয়ে যায় আলোর কথা শুনে। তারপর ঠান্ডা গলায় বলে, তোমাকে সার্জারির পরে 5 দিন এখানে থাকতে হবে, তাই ওই সিস্টারের নাম্বার নিচ্ছিলাম। আমি হোটেলে ফিরে একা একা কী করবো? ওকে ফোন করে কথা বলবো, সেও ইন্টারেস্টেড। আর কিছু বলতে পারে না শামিন। তৎক্ষণাৎ আলো বেডের কুশন উঠিয়ে শামিনের মুখের উপর ছুঁড়ে মারে। কেবিনের মধ্যে থাকা সিস্টার দুজন হতভম্ব হয়ে যায়। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এদিক ওদিক তাকিয়ে আর একটা কুশন উঠিয়ে শামিনের গায়ে ছুঁড়ে মারে। শামিন নার্স দুজনকে চোখ দিয়ে ইশারা করতেই তারা চলে যায়। তারপর সে আলোর দিকে এগিয়ে গিয়ে বসে। আলো মুখ ভার করে রেখেছে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার মাথার স্ক্রু যখন তখন খুলে পড়ে যায়। রেঞ্জটাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল। আলো চুপ করে থাকে। শামিন বলে, তোমার সার্জারির ব্যাপারে টুকটাক ইনফরমেশন জেনে নিচ্ছিলাম। এত হেসে হেসে কেন জিজ্ঞেস করছিলেন? কারণ আমার কান্না আসছিল না, তাই। ঠান্ডা গলায় বলে শামিন। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ভয় হচ্ছে? আলো মাথা নাড়ায়। শামিন বলে, এটা খুবই মিনিমাল অ্যান্ড সাধারণ একটা সার্জারি, কোনো রিস্ক নাই। থাকো তুমি, আমি বাইরে যাচ্ছি। শামিন চলে যেতে নিলে আলো শামিনের হাত টেনে ধরে। শামিন ঘুরে তাকায় আলোর দিকে। আলো মৃদু স্বরে বলে, ধন্যবাদ, ধন্যবাদ সব কিছুর জন্যে। শামিন তাকিয়ে আছে। আলো আশেপাশে তাকিয়ে লাজুক মুখটা নিচু করে রেখে শামিনের ডান হাতের পিঠে কাজ ঢুকে যাওয়া ক্ষতর দাগটার উপরে চুমু খায়। তারপর নিচু স্বরে বলে, আমি এতটাও অকৃতজ্ঞ নই মেয়র সাহেব।